আসসালামু আলাইকুম। শুরু করছি স্নিগ্ধ বিষ পর্ব ৫। সন্ধ্যার সময় এক কনভেনশন হলের ৩ তলায় চলছে তুমুল আমেজের উৎসব। এই কনভেনশন সেন্টারটা তৌসিরের নিজের, ২ তলা ভাড়ার জন্য আর উপরের তলা নিজের কাজের জন্য। আজ এখানে তৌসিরের সাথে রয়েছেন অনেক পলিটিশিয়ান, বিভিন্ন এমপি, মন্ত্রী, উকিল, এমন টাইপ মানুষজন যাদের পদে পদে দুর্নীতি আছে আর কি। তারাই এখানে এই সম্মেলনে। ২-১ জন ফরেনারও আছেন। ফরেনারদের থাকার কারণ একটা বড় ডিল হবে। ডিলটা কি? ডিলটা হলো বডি পার্ট বিক্রির। গতদিন যে তৌসির একটা মেয়েকে গুলি করেছিল, তারই লিভার, হার্ট, কিডনি বিক্রি করতেই এখানে আসা। তৌসিররা কোনো কিছুই বেনালে ফেলে না। কাউকে খুন করলে তার বডি পার্টগুলো সুন্দর করে আলাদা করে নেয় নিজেদের লেভেলের সায়েন্টিস্টদের দিয়ে। কিডনি, লিভার, হার্ট, ফুসফুস এগুলোকে আইসবক্সের ভেতরে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এতে রক্ত জমাট বাঁধে না, টিস্যু নষ্ট হয় না। তারপর দ্রুত কালোবাজারে বিক্রি করে দেয়। আর আজও এমন কাজই করছে। কথাবার্তা মিলিয়ে দাম হয়েছে সব কিছুর ৮০ লাখ টাকা। তৌসির টাকাগুলো নিয়ে বডি পার্টসগুলো সেই ফরেনারদের হাতে তুলে দেয়। তখনই একজন এমপি, যার নাম কাশেম ফজলুল, সে বলে ওঠে, তৌসির, এগুলা বাদ ভাই, ২-১টা কুমারী মাইয়া পাইলে দিস। অনেক দিন তো হয় এমন কিছু স্বাদ নেওয়া হয় না। তৌসির ওর কথায় বিরক্ত হয়ে বলে, খানকির পোলা, ভালো হ মাইয়া বিয়া দিয়া দিসোস, তাও তোর শখ মিটল না। এতে ফজলুল নাক মুখ কুঁচকে বলে, শখ আর কই মিটে বলতো, তোর দেওয়ার কাম দিয়া দিস। নাজেম চাচা মদের গ্লাসটা টেবিলে ঠাস করে রাখতে রাখতে বলেন, আচ্ছা আচ্ছা, পাবি নে, আগে ক্যাশ দে আমার। তখনই আরেকজন বলে, এগুলা বাদ দে, একটা মূল্যবান পাথরের দেখা পাইছি, তোরা কি যাইবি? আমি লোক লাগাইয়া দিছি। তৌসির নাক মুখ কুঁচকে বলে, তোরা যা, আমি যাইতাম না। আমার বউরে লইয়া কাইল পরীক্ষা দিতে নিয়া যাইতে হইব। বউ পাইয়া মুহূর্তেই পোল্টি খেলি নাকি? আরে, ও আমার বউ, আমি ওর জিম্মাদারি, ওর সব দায়িত্ব তো আমার। তাহলে এখন ওর পাশে থাকতে হইব না? এমনিতেই ছোট বাচ্চা। তৌসিরের কথা শুনে ফজলুল বলে, বা, কচি বউ পাইয়া মুহূর্তেই পোল্টি খেলি। তৌসির ওর কথা শুনে রক্ত চোখে ওর চোখের দিকে তাকিয়ে বলে, গরুর বাচ্চা, লাউরামি বন্ধ কর। আমার বউয়ের নাম মুখেও আনবি না। ও আমার বউ, ও আমার ইজ্জত। ওরে নিয়া একটাও বাজে কথা আমি সহ্য করব না। তৌসিরকে রেগে যেতে দেখে ফজলুল নিজের মুখ সামলে নেয়, কারণ ও জানে বেশি উল্টাপাল্টা বকলেই তৌসির ওর গর্দান আস্ত রাখত না। এদিকে স্থানীয় থানায় ঘটছে এক কেলেঙ্কারি। নাজার ৮ নম্বর চাচা তানবীর সাহেবকে পুলিশ ধরে নিয়ে এসেছে রাস্তার টং দোকানের পাশ থেকে। কোনো কথাবার্তা ছাড়াই নিয়ে এসেছে। এখনও বলছে না কেন নিয়ে এসেছে। তবে কিছু সময় পার হতেই ওনাকে ছাড়াতে ওনার বড় বোন নমি চলে আসেন, যিনি একজন ডিফেন্স লয়ার। বয়স ৩৬, কিন্তু এখনও তিনি অবিবাহিত। তার অবশ্য কারণও আছে বটে, তবে তা না হয় পরে জানতে পারবেন। উনি এসে পুলিশের সাথে আগে কথা না বলে সরাসরি ওনার ভাইয়ের কাছে আসেন। হাবিলদারকে বলেন সেল খুলতে, কিন্তু হাবিলদার খোলেন না। এতে উনি দাঁত খিচে ধমক দিয়ে বলেন, আমি ওনার উকিল, আমার কথা বলার রাইট আছে। তখন পিছন থেকে ওসি বলেন, যেতে দাও। নমি এক নজর পিছনে তাকিয়ে তারপর সেলের ভেতর ঢোকেন। তানবীরের সামনে গিয়ে দাঁড়ান আর জিজ্ঞেস করেন, কী জন্য এসেছি সেখানে? তানবীর ইতস্তত গলায় বলে, জানি না আমি দোকানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওসি গিয়া কয় আপনার আমাদের সাথে যাইতে হইব, তাই চইলা আইসি। এটা শুনে নমির শরীর রাগে জ্বলে যায়।
কি বেহায়ার মতো কথা। নমি আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। দাঁত চেপে ঠাস ঠাস করে তানবীরের গালে দুটো ঝাঁঝালো থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, কার বাল ছিঁড়ছো তুমি? ওরা তোমারে কইলো জেলে আসতে আর চইলাইলা? গরুর বাচ্চা। যখন কারণ বলে নাই তখন ওখানে কবর দিতে পারলি না? তানবীর থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। নমি আর কিছু না বলে মারমুখ হয়ে বেরিয়ে আসেন ওসির ডেস্কে। ওসির দিকে রক্তচক্ষুতে চেয়ে জিজ্ঞেস করেন, আমার ভাইকে এখানে কেন নিয়ে এসেছিস রে? ওসি উঠে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন, জালিয়াতির কেস আছে ম্যাডাম। নমি এটা শুনে হাত বাড়িয়ে একটানে ওসির কলার ধরে ডেস্কের চেয়ার থেকে টেনে তুলে নিয়ে ওসির চোখে চোখ রেখে কঠিন গলায় বলেন, তুই জালিয়াতির মামলা শিখাস আমারে? শাওয়ার কেস আমারে শিখাস? তুই যে ঘুষসুদ খাইয়া মেতে থাকিস ওই সব এভিডেন্স পেস্ট করব কোর্টে? করব? বল, খানকির ছেলে বল। ওসি এমন হুমকি শুনে হাঁপাতে হাঁপাতে বলেন, ম্যাডাম দেখুন, আমি ছেড়েই দিতাম, শুধু প্রুফ দেখাতেই নিয়ে আসা। নমি চিৎকার করে বলেন, যখন তুই এর জন্য নিয়ে এসেছিস তাহলে আমার ভাইরে এসির নিচে কেন রাখিস নাই? আমার ভাইরে কেন কষ্ট পাইতে হইল? ওসি আমতা আমতা করে বলেন, ওকে, আপনি নিয়ে যান ওনাকে। নমি এটা শুনে ওসির কলার ছেড়ে দেন। এতে ওসি গিয়ে 2 কদম পিছনে পড়েন। নমি ওসির দিকে তাকিয়ে বলেন, আর নেক্সটে যদি তালুকদার বাড়ির কেউ থানায় আসে তাহলে তোর কবর এই থানায় আমি নমি সিদ্দিকী নিজ হাতে খুঁড়ব, জানোয়ারের বাচ্চা। নমি বাইরে এসে তানবীরকে সেল থেকে হাত ধরে নিয়ে বেরিয়ে আসেন। বিষাক্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে থাকতে থাকতে বের হন। থানার সবাই মাথা নিচু করে তাকিয়ে রইল। তালুকদারদের পাওয়ারই এমন যে আজ পর্যন্ত কেউ ওদের জেলের পিছনে বন্দি রাখতে পারেনি। নমি তানবীরকে গাড়িতে বসিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দেওয়ার কথা বলেন আর তানবীরের দিকে তাকিয়ে বলেন, যদি আর শুনি বিনা কারণে সামান্য কারণে তুই এখানে এসেছিস তো খোদার কসম তোরে আমি নিজ হাতে কোপাবো। তানবীর মাথা নিচু করে রাখে। নমি আবার বলেন, যদি কেউ তোকে বিনা কারণে অ্যারেস্ট করতে আসে, কারণ না বলে যেখানে দাঁড়িয়ে থাকবি সেখানে দাঁড়িয়েই ওর মাথা আলাদা করে নিবি, বাকিটা আমি দেখে নেব। তানবীর মাথা নাড়ে। এখন রাত হয়তো 10টার কোটায়। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে নির্দায় ডোবার জন্য প্রস্তুতি নিয়েছে। আজ তৌসিরও বাড়িতেই এমন সময়। নাজার নিচে মাটিতে শুয়েছে আর তৌসির বিছানায়। নাজার ঘুম নেই চোখে, কিভাবে থাকবে? আগামীকাল IELTS এক্সাম। বিয়ের দিন সকালেও ক্লাস করেছে আর জোহরের পরে সেই বিয়ে। আগামীকালের এক্সামের চিন্তায় মাথা ধরে যাচ্ছে। SSC দেওয়ার পর থেকে মরতে মরতে পড়ছে। 2 বার কোর্স করে এইবার পরীক্ষায় বসছে। প্রথমবার বসেনি কারণ ওর টার্গেট ডিরেক্ট 9 পয়েন্ট, নয়তো 8 পয়েন্ট। ওর একটাই স্বপ্ন, আর তা হলো কুইন মেরি ইউনিভার্সিটিতে পড়া। HSCতেও GPA 5 পেয়েছে। পড়াশোনার দিক দিয়ে খুব পজিটিভ নাজা। দুনিয়া উল্টে গেলেও পড়াশোনা ঠিক থাকে ওর। ভাবছেন 18 বছর বয়সে কিভাবে HSC দিয়ে দিল? আসলে মাদ্রাসায় 5 বছর বয়স থেকে পড়া শুরু করেছিল নাজা, 3 পর্যন্ত পড়ে। ওর পড়াশোনার স্কিল ভালো দেখে ওর বাবা তাড়াহুড়ো করে ওকে স্কুলে ডিরেক্ট 5-এ ভর্তি করিয়েছিলেন, আর সেই জন্যই PSCর রেজাল্ট অত ভালো হয়নি। তবে SSC HSC অনেক ভালোই হয়েছে। নাজা পরীক্ষার টেনশনে গলে যাচ্ছে। প্রায় হাত পা এখন থেকেই কাঁপতে শুরু করেছে। ওর বাবা শিকদারদের বলেছেন যাতে ওকে পরীক্ষাটা দিতে দেওয়া হয়। এই পরীক্ষা ওর স্বপ্ন, তাই শিকদাররাও মানা করেননি। তৌসির আগামীকাল নিয়ে যাবে ওকে। বইটই যা প্রয়োজন সবই এখানে এনেছে সাথে করে নাজা।
অনেক সময়ে নীরবতা ভেঙে তৌসির হঠাৎ আওয়াজ দিয়ে বলে, নাজা, উপরে বিছানায় আসো। হঠাৎ বিছানায় যাওয়ার কথা শুনে নাজার কাঁপতে থাকা কলিজাটা আরও বেশি করে কেঁপে ওঠে। তারপরও বলে, কেন? তোমারে জড়ায়া ধইরা ঘুমামো। তৌসিরের এমন আচমকা কথা শুনে নাজা কেঁপে ওঠে, দীর্ঘশ্বাস নেয়। নিজেকে বোঝায় এতে ভয়ের কিছু নেই। তৌসিরের এমন কথা, এমন চাওয়া স্বাভাবিক। ওরা এখন স্বামী স্ত্রী। একজন স্বামীর চাওয়া এমনই হয়। নাজা ধীর গলায় বলে, আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আমি কেন যাব? তৌসির নাজার কথায় বিরক্ত হয়ে বলে, নিচে ঘুমাইলে শরীরে বেদনা করে, তুমি আসো। তাহলে চুপচাপ ঘুমিয়ে যান। তৌসির আর কিছু বলে না। কিছু সময় চুপ থেকে ধীরে ধীরে উঠে বসে। মনে হচ্ছে এটা জেঁকে ধরেছে। নিচে শুয়ে থাকা নাজার দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, ডাকাইতের বাচ্চা শয়তাননি। এই বলে লুঙ্গি ঠিক করতে করতে বিছানা থেকে নামে। তৌসিরকে নামতে দেখে নাজার ভেতরে হাতুড়ি পেটানো শুরু হয়। বুকখানা ফেটে যাচ্ছে ভয়ে। তৌসির উঠে নাজার সামনে এসে দাঁড়িয়ে বলে, দেখি, ওই দিকে সরো। নাজা এটা শুনে বিরক্ত হয়ে বলে, আপনি ওই দিকে যান, আর বালিশ নিয়ে আসুন। আমি আপনার সাথে বালিশ শেয়ার করব না। তৌসির নাজার কথায় পাত্তা না দিয়ে ঘুরে গিয়ে নাজার পাশে বসে পড়ে। নাজার হাত পা তিরতির করে কাঁপতে কাঁপতে নুয়ে যাচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে ভয়ে। গলা শুকিয়ে আসছে। তৌসির হাত বাড়িয়ে নাজার মাথার নিচ থেকে বালিশটা নিয়ে নেয় ধীরে ধীরে। এটা দেখে নাজা এক লাফে উঠে বসে। তৌসিরের দিকে অগ্নি চোখে তাকিয়ে বলে, রাত্রিরের বেলা গরুগিরি করতে মন চায়? তৌসির নাজার কথায় বিরক্তি নিয়ে নাক মুখ কুঁচকে বলে, এমন ফ্যাত ফ্যাত কইরো না তো। আপনি বালিশ নিয়ে গেলেন, আমি ঘুমাবো কোথায়? আমার বাহুতে। এই বলে তৌসির বালিশটি নিজের মাথার নিচে রেখে নাজাকে জোরে নিজের ডান হাতের বাহুতে শুয়ে বলে, এবার ঘুমাও। নাজা কটমট করে তৌসিরের দিকে তাকায় খানিক মুহূর্ত। তারপর কিছু না বলে অন্যদিকে ঘুরে তৌসিরের বাহুতেই মাথা রেখে শুয়ে পড়ে। তৌসিরের বাহুতে মাথা রাখায় কেমন কেমন লাগছে ওর, কিন্তু কিছুই করার নেই। তৌসির ধীরে ধীরে নাজাকে নিজের সাথে জড়িয়ে ধরার জন্য কোমরে নিজের বাঁ হাতখানি আলতো করে রাখে। তৌসিরের হাতের স্পর্শে নাজা আতঙ্কে এক প্রকার ফেটে পড়ে। ভয়ে এক লাফে উঠে বসে। তৌসিরের থেকে দুই হাত দূরে সরে যায়। এটা দেখে তৌসির ভ্রু কুঁচকে নাজার দিকে তাকিয়ে বলে, কি হইল, এমনে লাফাও কেন? নাজা তৌসিরের কথায় কিছুই বলে না। জোরে জোরে বুক চেপে কিছু মুহূর্ত শ্বাস নেয়। তারপর নিজেকে ফের বোঝায়, যত যাই হোক, এটা তৌসিরের হক। নাজার কোনো অধিকার নেই ছিটেফুটি করার। নাজা ধীরে ধীরে এগিয়ে এসে আবারও তৌসিরের বাহুতে মাথা রাখে। ও মাথা রাখতেই তৌসির ওকে জড়িয়ে ধরে একটানে নিজের বক্ষে নিয়ে নেয়। এতে তৌসিরের বক্ষস্থলের সাথে নাজার পিঠ ঠেকে। শরীর জ্বলে যাচ্ছে নাজার যন্ত্রণায়, এক অসহ্য অনুভূতির যন্ত্রণায়। কিন্তু ওর কিছুই করার নেই, এটাই বাস্তবতা। দাঁত চেপে সহ্য করে নাজা শুয়ে থাকে। তৌসির ওর ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে এসে জিজ্ঞেস করে, কালকে কয়টার সময় বের হবা? তৌসিরের উষ্ণ নিঃশ্বাস নিজের ঘাড়ে পড়তেই নাজা কেঁপে ওঠে বার কয়েক। নাজা হাত দিয়ে তৌসিরকে কিছুটা পিছনে ঠেলে দিতে দিতে বলে, 11টার দিকে, 4:30 অবধি থাকবে। তৌসির নাজার অস্বস্তি হচ্ছে দেখে মুখটা সরিয়ে নেয়। তৌসির নাজাকে জিজ্ঞেস করে, তা এখনই ইংলিশ টিংলিশ শিখা কী করবার? করতে তো চেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু এখন সবই বৃথা। আমার সব কষ্ট বৃথা।
কয় বছর ধরে পড়তাছো? এসএসসি দিয়েই শুরু করেছিলাম প্র্যাকটিস। তাই আইএলটিএস কেন এত কষ্ট কইরা করতাছো? লন্ডন যাওয়ার লাইগা নাকি অস্ট্রেলিয়ায় চাচার কাছে? নাজা তৌসিরের কথায় কিছু সময় চুপ থাকে, তারপর বলে, নিজের স্বপ্নের কুইন মেরি ইউনিভার্সিটির আঙিনায় পা রাখতে, কিন্তু তার সম্ভব হলো না। তৌসির নাজার কথায় বেশ কিছু সময় চুপ থাকে, তারপর বলে, দেখো, তুমি চাইলে ভবিষ্যতে আমি তোমারে নিয়া যাইতে পারি ইংল্যান্ড, তবে পড়াশোনার জন্য না, ভিজিটে। থাক, প্রয়োজন নেই, আমি যাব না আর কোথাও। নাজার কথায় তৌসির আর কিছু বলে না। চুপচাপ একটু এগিয়ে এসে নাজার ঘাড়ের থেকে ওর কোঁকড়ানো চুলগুলো ধীরে ধীরে সরিয়ে ওর ঘাড়ে বার কয়েক নিজের নাক মুখ ঘষে নেয়। নাজার এই যন্ত্রণা সহ্য হচ্ছে না, রাগে শরীর খা খা করছে। নাজা ভয়ে নিজের উপরে রাখা তৌসিরের হাতের আঙুল চেপে ধরে আমতা আমতা করে বলে, কি করছেনটা কি? তৌসির মৃদু হেসে বলে, তোমার গন্ধ মাখছি। নাজা তৌসিরের কথার প্রতি উত্তরে কঠিন গলায় বলে, তা এর আগে কত নারীর গন্ধ মেখেছেন? যদি বলি তুমিই প্রথম। আমি মরে গিয়ে জীবিত হলেও এই কথা বিশ্বাস করব না। নাজার কথায় তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে আলতো গলায় বলে, কারো ওপর যদি তোমার বিশ্বাস না থাকে, তবে সে যদি মহা সত্যবাদীও হয়, তারপরও তোমার তার সব কথা মিথ্যা মনে হবে। নাজার কাছে তৌসিরের জ্ঞান দেওয়া মোটেও পছন্দ হয় না। তৌসিরের মতো মানুষের কাছ থেকে এত বড় বড় কথা নাজার ঠিক হজম হয় না। নাজা নিজেকে কিছুটা ছাড়িয়ে নেওয়ার জন্য সরে যেতে নেয়। নাজাকে নড়তে দেখে তৌসির বিরক্তি গলায় বলে, এত নৈর না তো, লুঙ্গির গিট খুইলা যাইব।